সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। 26শে বিজেপি ক্ষমতায় আসার আগে শেখ শাহজাহানের ফাঁসি, সন্দেশখালীতে দাবি শুভেন্দুর। 6000-এর গণ্ডি ছড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, জরুরি প্রস্তুতির নির্দেশ কেন্দ্রের। পরকীয়া সন্দেহে স্ত্রীকে শাবল দিয়ে থেতলে মারল স্বামী, খুন করেই পলাতক। ভোটের আগে আদালতে অস্বস্তি এড়ানোই লক্ষ্য, কোর্টের নির্দেশে গড়া সব সরকারি কমিটি, তথ্য চাইল নবান্ন। কলকাতায় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হলেন মত্ত ফুটপাতবাসী, জখম 2 পুলিশ কর্মী। 26শে বাংলায় জিতবই, দক্ষিণ ভারতে দাঁড়িয়েও তৃণমূলকে চ্যালেঞ্জ অমিত শাহের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার আগে ফাঁসি হবে শেখ শাহজাহান ও তার সঙ্গীদের। রবিবার সন্দেশখালীতে বিজেপির সভা থেকে এমনই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর 3 বিজেপি কর্মীকে খুন ও দেহ লোপাটের ঘটনার প্রেক্ষিতে এই কথা বলেন শুভেন্দু। 6 বছর আগে 2019 সালের 8ই জুন সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার সঙ্গী কাদের মোল্লা সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে 3 বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে খুন এবং তাদের দেহ লোপাট করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় পরবর্তী সময়ে প্রদীপ এবং সুকান্তর দেহ পাওয়া গেলেও দেবদাস মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। বসিরহাট পুলিশ চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লার নাম বাদ দিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে আগেই। পরে শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের পাশাপাশি চার্জশিটে শেখ শাহজাহানের নাম যুক্ত করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। সেই মামলার শুনানি শেষ হয়েছে। আর তারই মধ্যে নারকীয় সেই হত্যাকাণ্ডে 6 বছর পূর্ণ হলো এদিন। সেই কারণে সন্দেশখালীতে এদিন বিজেপির তরফে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন শুভেন্দু। মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, আমি যখন মঞ্চে উঠছিলাম তখন আমাদের দলের এক নেতা বলছিলেন 2026 সালের বিজেপি ক্ষমতায় এলে শেখ শাহজাহানের ফাঁসি হবে, শুভেচ্ছা দেওয়া হবে 3 বিজেপি কর্মীর পরিবারকে। আমি বলছি ক্ষমতায় এলে নয়, 26শে আমরা ক্ষমতায় আসার আগেই শেখ শাহজাহানের ফাঁসি হবে। ক্ষমতায় এসে আমরা নিশ্চিত করব যাতে এমন নারকীয় অপরাধ আর না হয়। দেশ জুড়ে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্তের সক্রিয় রোগীর সংখ্যা 6000-এরও বেশি। এই আবহে দেশবাসীকে সতর্ক করতে রাজ্যগুলিকে জরুরি ভিত্তিতে মক ড্রিল জারি রাখার নির্দেশিকা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রবিবার একটি রিপোর্ট পেশ করা হয়। রিপোর্ট অনুযায়ী গত 48 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 777 জন। কেরলে এই রোগের প্রভাব সব থেকে বেশি। কেরলের পরে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে 65 জনের। কেন্দ্রের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রের মৃতের সংখ্যা সব থেকে বেশি। বাণিজ্য নগরীতে এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মোট 18 জনের মৃত্যু হয়েছে। কেরলে মৃতের সংখ্যা 12 জন, দিল্লিতে 7 জন এবং কর্ণাটকেও মারা গিয়েছে 7 জন। করোনার থাবায় তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছে 5 জন। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং পাঞ্জাবে 2 জন করে কোভিডের মৃত্যু হয়েছে। কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে, এই আবহে দেশের প্রতিটি রাজ্যকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠলে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, আইসোলেশন বেড, ভেন্টিলেটর রয়েছে কিনা তা যাচাই করার জন্য মক ড্রিল চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরগুলিকে। গত 24 ঘন্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। তবে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের দাবি, ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। কোভিডে আক্রান্তদের বেশিরভাগই বাড়িতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন। সেই সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতির উপর ক্রমাগত নজরদারি রাখা হচ্ছে। স্ত্রীর পরকীয়া জড়িয়ে এই সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হতো বলে অভিযোগ। সেই সন্দেহ থেকে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ শরীফুল মণ্ডল নামে ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে তল্লাশি। খোঁজে তল্লাশি চালাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামে শরীফুল মণ্ডল ও তার স্ত্রী থাকেন। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো বলে অভিযোগ। স্ত্রীর পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আছেন সেই সন্দেহে শরীফুল করতেন। আজ রবিবার সকালে তাদের বাড়িতে এক আত্মীয় এসেছিলেন। অভিযোগ, তিনি চলে যেতেই ফের সন্দেহ করেন ওই বধূর স্বামী। তারপর থেকেই শুরু হয় বিবাদ। পরে বেলায় ঘর থেকে উদ্ধার হয় ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ। ঘরের মধ্যে পাওয়া গিয়েছে একটি রক্তমাখা শাবল। স্ত্রীকে খুন করে স্বামী পালিয়েছেন, তেমনই অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রথমে শরীফুল তার স্ত্রীকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন। সম্ভবত ছাদ থেকে ধাক্কা মেরে ফেলার পরিকল্পনা ছিল। বিষয়টি অনুমান করে দ্রুত ছাদ থেকে নেমে ঘরে ঢুকেছিলেন স্ত্রী। কিছু সময়ের মধ্যেই স্বামীও ওই ঘরে ঢুকেছিলেন। ক্ষণিকের মধ্যেই তাকে ঘর থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এরপরই প্রতিবেশীরা ওই ঘরে গিয়ে দেখতে পান মেঝেই পড়ে ওই মহিলা, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। শরীফুল স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করেছেন, এমনই অভিযোগ উঠেছে। স্থানীয়রাই খবর দেন ধানতলা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে বর্তমানে কতগুলি কমিটি কাজ করছে, সেই সব কমিটির সদস্য কারা, কি কাজ হচ্ছে, কটি বৈঠক হয়েছে এবং আদেও কোনো রিপোর্ট জমা পড়েছে কিনা, এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য এবার সরাসরি চেয়ে পাঠিয়েছে নবান্ন। কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে মে মাসের শেষ দিকে এই বিষয়ে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের প্রতিটি দফতরের সচিবকে। মনে করা হচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে যাতে আদালতের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কোনো অস্বস্তিতে পড়তে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে চায় নবান্ন।
প্রত্যেক দফতরকে বলা হয়েছে তারা কতগুলি কমিটি গঠন করছে, সেই সব কমিটিতে কারা রয়েছেন, সরকারি আমলা ছাড়াও বাইরের কোনো বিশেষজ্ঞ বা ব্যক্তিত্ব যুক্ত থাকলে তাদের নাম পরিচয় সহ তালিকা দিতে হবে। কমিটির কাজ কতদূর এগিয়েছে, কতবার বৈঠক হয়েছে এবং তা থেকে আদেও কোনো রিপোর্ট প্রস্তুত হয়েছে কিনা, সব তথ্য সহ পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। নবান্ন সূত্রের খবর, আদালতের নির্দেশে রাজ্য সরকারের অধীনে অনেক কমিটি গঠিত হয়েছে। কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট কিছু নির্দিষ্ট বিষয়ের উপর নজরদারি ও সেগুলির বাস্তবায়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। যেমন শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটি, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি, নারী ও শিশু সুরক্ষা কমিটি কিংবা পরিবহন দপ্তরের রোড সেফটি কমিটি। তবে এসব কিছুই কমিটি আদেও কার্যকর হবে কিনা কিংবা নিয়মিত কাজ করছে কিনা তা জানতে তৎপর হয়েছে নবান্ন। যদিও এই তথ্য চাওয়ার নেপথ্যে সরকারিভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে প্রশাসনিক মহলের মতে মূলত আদালতের নির্দেশে যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চাইছে নবান্ন। আদালতের সামনে প্রমাণ রাখতে হবে যে রাজ্য সরকার নির্দেশ পালন করছে। এই কারণেই সমস্ত কমিটি সংক্রান্ত তথ্য সংরক্ষণে উদ্যোগী হয়েছে নবান্ন। খাস কলকাতায় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হলেন ফুটপাতবাসী। শনিবার সন্ধ্যায় কলকাতা স্ট্র্যান্ড ব্যাংক রোডে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে নর্থ পোর্ট থানার এসএসআই পার্থচন্দ্র এবং কনস্টেবল সুখেন্দু মাঝি। দুজনকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত 8:30 নাগাদ স্ট্র্যান্ড রোডের কাছে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে দুই পুলিশ কর্মীর উপর চড়াও হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম সুলতান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এই সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। স্থানীয়রাও জানাচ্ছেন সুলতানের নিয়মিত মদ্যপানের নেশা রয়েছে। ঘটনার কিছুক্ষণ আগেও এই কনস্টেবল তাকে একটি হাতে লোহার রড নিয়ে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিলেন। কোনো অঘটন ঘটতে পারে ভেবে কনস্টেবল সুলতানের হাত থেকে রডটি কেড়ে নেন। আর তার কিছুক্ষণ পরই এএসআই পার্থচন্দ্র এবং কনস্টেবল সুখেন্দু মাঝির ডিউটি শেষে থানা থেকে বেরোন। তারা পূর্বের ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। তখনই আচমকা তাদের উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন সুলতান। জানা গিয়েছে ঘটনায় ওই দুই পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। ছুরির আঘাতে এসআই পার্থের মুখ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। অন্যজন আহত হয়েছেন। দুজনেই কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসাধীন। অন্যদিকে ঘটনায় সুলতানও সামান্য চোট পেয়েছেন, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 21 বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছিল বিজেপি, কিন্তু আশাহত হতে হয়। এবার 26-এর আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। অমিত শাহের এই মন্তব্যে তার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন মূলত দলীয় কর্মীদের উদ্দেশ্যেই ভাষণ দেন শাহ। তার আগে কোর কমিটির বৈঠক করেন, পুজো দেন মীনাক্ষী মন্দিরেও। এদিন তামিলনাড়ু ডিএমকে সরকারের 100 ব্যর্থ বলে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথায়, আমি দিল্লিতে থাকি কিন্তু আমার কান সবসময় তামিলনাড়ুর দিকেই থাকে। এমকে স্ট্যালিন বলেন, অমিত শাহ ডিএমকে হারাতে পারবে না। ঠিকই বলেন, আমি নই, তামিলনাড়ুর মানুষই আপনাকে হারাবে। এরপর দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন পশ্চিমবঙ্গেও সরকার গঠন করবে এনডিএ। ভাষা বিতর্কে উত্তাল দক্ষিণ ভারত। বিশেষ করে কেন্দ্র জোর করে হিন্দি চাপিয়ে দিচ্ছেন বলে মোদী সরকারের বিরুদ্ধে বারবার তোপ দাগেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মাদুরাইতে শাহ কার্যত তাকেই চ্যালেঞ্জ ছুড়ে দেন, বলেন তামিল ভাষায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়িয়ে দেখান। আগামী বিধানসভা নির্বাচনে এআইএডিএমকের সঙ্গে বিজেপি জোট বাঁধতে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণে। এপ্রিলে খোদ অমিত শাহ এমনই ইঙ্গিত দিয়েছিলেন। এই আবহে বাংলা ও তামিলনাড়ুতে বিজেপি জিতবে বলে দাবি করলেন অমিত শাহ।